নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দিদিমণি এবং সাতলাখি খোকাবাবু প্রথম দিন থেকে একটা কথা বলে আসছেন, বিশেষ করে দিদিমণি, ইঞ্চিতে ইঞ্চিতে লড়ে নেব। দিদিমণি কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে লড়েছেন। নামি দামি আইনজীবীদের নিয়োগ করে যখন সরকারি মামলা লড়েছেন তখন তো আমাদের করের টাকায়, আর দলীয় মামলা যখন কপিল সিব্বালরা লড়েন সেটা তৃণমূল তার ব্যয়ভার বহন করে। তো আবার গিয়ে মুখটা পোড়ালো তৃণমূল, কপিল সিব্বাল। বিষয়টা কি? 13ই এপ্রিল প্রত্যেক ডিও মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে কমিশন একটা নির্দেশ পাঠিয়েছিল যে গণনা সহকারী হিসাবে কেন্দ্রীয় সরকারের কর্মচারী পিএসইউ লোকজনদের থাকা। তা রাজ্য সরকার বলছে, তৃণমূল বলছে যে 29 তারিখ আমরা জানতে পেরেছি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হলো না, একতরফাভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওখানে নিয়োগ করা হচ্ছে। আমরা আশঙ্কা করছি পক্ষপাত। কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, রাজ্য সরকারি কর্মচারীদের উপর কমিশনের কেন আস্থা নেই? তা কলকাতায় করে সিঙ্গেল বেঞ্চ তৃণমূলের আর্জিটা খারিজ করে দিয়েছিল, বলে কমিশন যেটা মনে করেছে সেটা ঠিক। তারপর সুপ্রিম কোর্টে যাবেই তৃণমূল গেছিল, স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট হয়, জয়মাল্য বাগচি ছিলেন, নরসিমহা বিচারপতি তিনি ছিলেন। কি বললেন? যে সরকারি কর্মচারীরা তো সরকারি কর্মচারী, ডিফারেন্সিয়েট করা হচ্ছে কেন রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী? তারা যখন নির্বাচনের দায়িত্বে থাকবেন তখন নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই তারা কাজ করবেন। আর কাকে গণনা সহকারী হিসাবে নিয়োগ করা হবে সেটার সিদ্ধান্ত গ্রহণের ভার একান্তভাবে কমিশনের উপর। এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। কমিশন রাজ্য সরকারের কর্মচারীদের নিয়োগ করবে না কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করবে, এটা একান্তভাবে কমিশনের বিষয়। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তাই নেই। অর্থাৎ ওই যে সহকারী, গণনা সহকারী হিসাবে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়োগ করতে হবে, এই যে আবদার, পিসির বাড়ির আবদার নিয়ে কপিল সিব্বাল গেছিলেন সুপ্রিম কোর্টে, খারিজ হয়ে গেল। আসলে প্রতাপ নায়েক বলে একজন আছেন, তিনি সরকারি কর্মচারীদের সংগঠনটাকে নিয়ন্ত্রণ করেন, কালীঘাটেই থাকেন, এবং 21-এর নির্বাচন এবং 24-এর নির্বাচনও কিছুটা সরকারি কর্মচারীদের ভেগ ধরে আইপ্যাক ঢুকে পড়েছিল এবং তারা গণনা টেবিলে ম্যালপ্র্যাকটিস করেছিল বলে অভিযোগ। কমিশন এবার আর কোনো ছিদ্র রাখতে চাইছে না, সেই জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আইপ্যাককে সরকারি কর্মচারী সাজিয়ে তৃণমূল গণনা টেবিলে রাখতে পারছে না, এই আশঙ্কা থেকেই তারা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিল বলে অনেকে মনে করছেন। যাই হোক, সুপ্রিম কোর্ট কোনো নির্দেশই দেয়নি, বিষয়টার কার্যতলা কোনো গুরুত্বই দেয়নি। কারণ আমাদের রাজ্য সরকার এবং তৃণমূল যখন তখন নানা বিষয় নিয়ে যেভাবে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়, এসআইআর কাণ্ডে আমরা তার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি। সুপ্রিম কোর্টও বুঝতে পারে, তো তারাও তো খোঁজ খবর রাখেন মাননীয় বিচারপতিরা, যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের এই বিরোধিতার পিছনে কারণ কি ছিল, সব তারা বোঝেন। কিন্তু সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে যে নির্দেশ দেওয়ার, তারা সেই নির্দেশটা দেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। এবার আমি যে শিরোনামটা দিয়েছি, 29শে এপ্রিল যেদিনকে দ্বিতীয় দফার ভোট, 7 সকালেই বোধহয় খেলাটা শেষ হয়ে গিয়েছিল। কেন বলছি? আপনারা বলতে পারেন 29শে এপ্রিল 7 সকালে কিভাবে অর্কবাবু খেলাটা শেষ হয়ে গেল? আপনি হেঁয়ালি করছেন কেন? হোল্ড ইউর ব্রেথ। আমি কোনো হেঁয়ালি করছি না। আমি দুটো ছবি
আপনারা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় দেখেছেন বা সমাজ মাধ্যমে ইউটিউবে দেখেছেন যে দিদিমণির ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় চেয়ার পেতে বসেছিলেন একটা ক্লাবের সামনে, দিদিমণির পাড়ায় আরো 3-4 জন ছিলেন। কলকাতা পুলিশের একজন কর্মচারী, কি পদমর্যাদা আমি বলতে পারবো না, সরাসরি তাদেরকে বললেন এখানে বসা যাবে না। ভাবুন তো, 15 বছরে এরকম ছবি কখনো দেখেছেন যে খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় মুখ্যমন্ত্রীর ভাইকে কলকাতা পুলিশের একজন কর্মচারী নির্বাচন কমিশনের আইন উল্লেখ করে বলছেন এখানে চেয়ার পেতে বসা যাবে না? ওই বললাম অসীম তাৎপর্য আছে এই ছবিটার। 2, দিদিমণি অনেক রাত অব্দি জাগেন, লেট রাইজার। আগে উনি 12টা 12:30 নাগাদ ঘুম থেকে উঠতেন, তারপরে তৈরি হয়ে তার কাজকর্ম করতেন। এখন নবান্নে যান বলে হয়তো ওটা আগে ওঠেন। তো 29 এপ্রিল কি দেখলাম, 7 সকালে, ঘড়িতে তখন 7:30, দিদিমণি সটান হাজির হয়েছেন ফিরহাদ হাকিমের পাড়ায়। দিদিমণি ভোট দেওয়ার একদম শেষ বেলায় মিত্র ইনস্টিটিউশনে, সারাদিন ঘরের বাইরে বেরোন না। নিজের কেন্দ্র ভবানীপুর, দিদিমণি ওখানে বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, তার রাজনৈতিক কর্মকাণ্ডের হাতে খড়ি ওখানে। ওখান থেকে 3 বার নির্বাচিত বিধায়ক হয়েছেন, মুখ্যমন্ত্রী আছেন। সকাল 7:30 থেকে তাকে চক্কর কাটতে হচ্ছে ভবানীপুর কেন্দ্রে নিজের ওয়ার্ডে। এই ছবি রাজ্যবাসী বিগত 15 বছরে দেখেছেন। চোখে মুখে রাত্রি জাগরণের ক্লান্তি, নিজেই বলেছেন সারা রাত জেগেছিলাম। কখনো বেঞ্চ পেতে বসে পড়ছে। এই ছবি আমরা রাজ্যবাসী দেখতে অভ্যস্ত নই। এই ছবি অনেক কথা বলে। কলকাতা পুলিশের এক কর্মচারীর নির্বাচন কমিশনের আইন উল্লেখ করে দিদিমণির প্রিয় ভাই কার্তিক ব্যানার্জিকে উঠে যেতে বলা, আর 2 স্বয়ং দিদিমণির দিনভর ভবানীপুর কেন্দ্রে চরকি কাটা। এই দুটো ছবি বলে দিচ্ছে যে খেলা বোধহয় শেষ। এগুলো খুবই এই খণ্ডচিত্রগুলোই আসলে বোঝায় যে ঠিক কি নির্বাচন হয়েছে। তৃণমূল কংগ্রেস অনেক দাবি করতে পারে, বিভিন্ন সমীক্ষক সংস্থার করা রিপোর্টকে ফুৎকারে উড়িয়ে দিতে পারে, বিজেপি করতে বলেছে বলে তারা করছে, ভোটের গণনার আগেই তৃণমূলের কর্মীদের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল এটা, বিজেপি জিতেই গেছে এই একটা হাওয়া তৈরি হলে কর্মী সমর্থকদের মনোবল ভেঙে পড়বে, তৃণমূল 226টা আসন জিতবেন, ইত্যাদি ইত্যাদি ন্যারেটিভ, পাল্টা ন্যারেটিভ চলতেই থাকবে। আমি এর মধ্যে ঢুকছি না। এক্সিট পোল অনেক সময় মেলে, অনেক সময় মেলে না, কিন্তু এটা আভাস দেয়। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগের নির্বাচনে এক্সিট পোল মিলবে কি করে বলুন তো? প্রথম কথা, ওইসব মৃত, ভুয়ো, স্থানান্তরিত সব ছিল ভোটার তালিকায়। গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে, এই অভিযোগ তো আছে। তাই জনমতের প্রকৃত প্রতিফলন কি হয়েছে এ নিয়ে তো 16 আনার উপর 18 আনা প্রশ্ন আছে। তা সেখানে এক্সিট পোল অত সহজে কি করে মিলবে? যদিও টুডেস চাণক্য 2016, 2019, 2021 অনেক কাছাকাছি মিলিয়ে দিয়েছিল। তারা এবারও একটা প্রেডিকশন করেছে, আমি সের মধ্যে আসছি না। কিন্তু তৃণমূলের পাল্টা ওদের নিজস্ব এক্সিট পোল, বিভিন্ন সমীক্ষক সংস্থার এক্সিট পোল, এটা নিয়ে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ চলবে। কিন্তু এই ছবিগুলো তো আর অস্বীকার করা যায় না। কলকাতা পুলিশের একজন কর্মচারী কার্তিক ব্যানার্জিকে বলছেন প্লিজ উঠে যান এখান থেকে, দিদিমণির পাড়ায়। আর দিদিমণি সারা রাত জেগে 7:30 থেকে ঘুরে বেড়াচ্ছেন নিজের কেন্দ্রে। এই ছবিগুলো কি যথেষ্ট নয়
বাস্তবটা কি সেটা বুঝে নিতে। দেখুন, আমিও আমার মতো করে চেষ্টা করেছি এক্সিট পোল করার, আপনাদের বলেওছি এটা কোনো স্যাম্পল সার্ভে নয়, কোনো কোশ্চেন এয়ার দেওয়া হয়নি, বহু মানুষের সঙ্গে কথা বলে, অল পিপল ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, এবং জেলায় জেলায় ছড়িয়ে থাকা আমার অনেক সহকর্মীদের সঙ্গে কথা বলে। তো আজকে আমি শুরু করি হুগলি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে, মানে হুগলি জেলার। প্রথমে আসি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র। ওখানে ওই এনএসজি কমান্ডার প্রাক্তন দীপাঞ্জন চক্রবর্তী দাঁড়িয়েছেন, পাল্লা কিন্তু তার দিকেই ঝুঁকে বলে মনে হচ্ছে। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ও যথেষ্ট ওজনদার ক্যান্ডিডেট, তারপর কল্যাণবাবু শ্রীরামপুরের সাংসদ, কিন্তু কোথাও যেন একটু পাল্লাটা ঝুঁকে ওই প্রাক্তন এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীর দিকে। শ্রীরামপুর বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। চাঁপদানি একসময় আব্দুল মান্নান জিততেন, সেখানেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। সিঙ্গুর বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। চন্দননগর, সেখানে কিন্তু দিদিমণির অত্যন্ত প্রিয় পাত্র ইন্দ্রনীল সেন দাঁড়িয়েছেন, তার জয়ের সম্ভাবনা প্রবল, মানে তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল আপনার চন্দননগরে। চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্য দাঁড়িয়েছেন, আমাদের সমীক্ষা বলছে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। বলাগড় বিধানসভা কেন্দ্রে যিনি আগে তৃণমূলে জিতেছিলেন, তার সঙ্গে তো দলের বিস্তর মনোমালিন্য, তাকে এবার প্রার্থীও করা হয়নি। দলিত সাহিত্যের এক অন্যতম আইকন তিনি তো শাসক দলের বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ পর্যন্ত তুলেছিলেন, তাকে কনসাল্টই করতো না তৃণমূল। তো বলাগড় বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে সাতী খন্দাকারের জয়ের সম্ভাবনা প্রবল, মানে তৃণমূলের। জাঙ্গিপাড়া স্নেহাশিস চক্রবর্তী তৃণমূলের প্রার্থী, ওখানেই আবার ফুরফুরা শরীফ, জবরদস্ত লড়াই। আমাদের সমীক্ষা বলছে জাঙ্গিপাড়া কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। জাঙ্গিপাড়ায় যদি বিজেপি জেতে, তাহলে আপনারা ধরে নেবেন যে হিন্দু ভোটের একেবারে 90 থেকে 95% মেরুকরণ হয়েছে জাঙ্গিপাড়ায়। হরিপাল বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। ধনেখালি বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল, ওখানে অসীমা পাত্র তৃণমূলের প্রার্থী, কিন্তু আমাদের সমীক্ষা বলছে হাওয়াটা বোধহয় বিজেপির দিকেই। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে এখানে কিন্তু টিএমসির দিকেই একটু হাওয়া, যদিও সন্তুপান খুব ভালোভাবে লড়াইয়ের মধ্যে আছেন, কিন্তু তাও আমাদের সমীক্ষা বলছে তারকেশ্বর টিএমসির দিকেই ঝুঁকে আছে। পুরসুরা বিজেপির দিকে ঝুঁকে থাকার সম্ভাবনা। আরামবাগেরও একই ছবি, মানে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। গোঘাট এবং খানাকুল, এই দুটো কেন্দ্রেই বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। এতক্ষণ আপনাদের বলছিলাম হুগলি জেলার বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল, যতগুলো বিধানসভা কেন্দ্র আছে। এবার আসি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে 16টা বিধানসভা কেন্দ্র আছে, তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে। আর আপনার হুগলিতে আছে 18টি বিধানসভা কেন্দ্র, তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটাই আপনাদের বললাম, যে সেখানে বিজেপি 15, তৃণমূল 3, এরকমই ফলাফল হতে পারে। এবার পূর্ব বর্ধমান, খণ্ডকোষ বিধানসভা কেন্দ্র পূর্ব বর্ধমানে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। বর্ধমান দক্ষিণ টিএমসির জয়ের সম্ভাবনা প্রবল। রায়না বিধানসভা কেন্দ্র বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। জামালপুর বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল।
কালনা বিধানসভা কেন্দ্র বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। মেমারি বিধানসভা কেন্দ্র হাড্ডাহাড্ডি লড়াই, আমারই সহকর্মী মানব ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, একটু মানবের দিকেই হাওয়াটা রয়েছে, কিন্তু আমি এটা বললাম এটা 50-50, এনিবডিজ গেম। বর্তমান উত্তর বিধানসভা কেন্দ্র বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। ভাতার বিধানসভা কেন্দ্র বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র, ওখানে স্বপন দেবনাথ, তার জয়ের সম্ভাবনা প্রবল। পূর্বস্থলী উত্তর বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। কাটোয়া বিধানসভা কেন্দ্র বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। কেতুগ্রাম বিধানসভা কেন্দ্র বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। মঙ্গলকোট বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। আউশগ্রাম কলিতা মাঝির জয়ের সম্ভাবনা প্রবল বিজেপির। গলসি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। তাহলে পূর্ব বর্ধমানে 16টা আসনের মধ্যে আমাদের সমীক্ষা বলছে বিজেপির পক্ষে যেতে পারে 13টি আসন, তৃণমূলের পক্ষে যেতে পারে 3টি আসন। এবার পশ্চিম বর্ধমান, যেখানে কয়লা ইসিএল আছে, আপনার অনেক টিএমটি বারের কারখানা আছে, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া, চিত্তরঞ্জনের কুলটির মতো শহর আছে, সেখানকার ছবিটাকে খুব ইন্টারেস্টিং পশ্চিম বর্ধমান আমাদের সমীক্ষায় যেটা উঠে আসছে। তাহলে শুরু করা যাক পশ্চিম বর্ধমানের কেন্দ্রগুলো নিয়ে। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে জিতেন তিওয়ারির জয়ের সম্ভাবনা প্রবল। প্রথম দিকে জিতেন একটু পিছিয়ে ছিলেন, যেদিন অমিত শাহ এসে বললেন अब जितेन को जिताओगे हम उसको बड़ा आदमी बनाएंगे, ওটা কিন্তু গেম চেঞ্জার হয়ে গেছে। পাণ্ডবেশ্বরে জিতেন তিওয়ারির জয়ের সম্ভাবনা প্রবল। দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম দুটি কেন্দ্রেই বিজেপি জিততে পারে। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। জামুরিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, যেখানে অগ্নিমিত্রা পাল আর তাপস ব্যানার্জির লড়াই হচ্ছে, আমাদের সমীক্ষা বলছে হাওয়া একটু হলেও তাপস ব্যানার্জির দিকে রয়েছে, যদিও লড়াই খুব হাড্ডাহাড্ডি। আগের বার অগ্নিমিত্রা বোধহয় সম্ভবত 1600-1700 ভোটে জিতেছিলেন। তিনি লড়াকু নেত্রী, আসানসোলের ভূমিকন্যা, আর তাপস ব্যানার্জি মেয়রও ছিলেন, তারও একটা পরিচিতি আছে। জবরদস্ত লড়াই, এনিবডিজ গেম, কিন্তু আমাদের সমীক্ষা বলছে একটু হলেও বোধহয় তাপস ব্যানার্জির পক্ষে একটু হাওয়া রয়েছে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র, রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী, যদিও আইন মন্ত্রকটা মলয়বাবু খুইয়েছিলেন ঠিক নির্বাচনের আগে, যখন সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের নিয়োগ করা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়গুলোকে নিষ্পত্তি করতে, তখন দিদিমণি মলয়বাবুকে দায়িত্ব দিয়েছিলেন যে সব কিছু যাতে ঠিকঠাক হয়, কিন্তু মলয়বাবু নিজের অপরাগতার কথা জানিয়ে দেন। মলয়বাবুর উপর প্রচণ্ড রাগ করেন, দিদিমণি বলেন তিনিই আইনমন্ত্রী হবেন, মানে তিনিই দেখবেন। যাই হোক, আর শ্রমমন্ত্রক শোনা যাচ্ছিল ক্ষমতা আসলে ঋতব্রত ওখানে জিতলে পরে মন্ত্রী হবেন। তা মলয়বাবুর হাতে পেন্সিল ছাড়া তার কিছুই থাকবে না। দীর্ঘদিনের প্রবীণ রাজনীতিবিদ মলয় ঘটক, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন কৃষ্ণেন্দু মুখার্জি। তৃণমূল করতেন, কিন্তু বিগত 7-8 বছর বিজেপি করেন। আসানসোল উত্তর কেন্দ্রে আমাদের সমীক্ষা বলছে মলয় ঘটক হেরেও যেতে পারে। কুলটি বিধানসভা কেন্দ্রে, ওখানে মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক দাঁড়িয়েছেন, তার জয়ের সম্ভাবনা আছে। বরাবনী বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা আছে। তাহলে পশ্চিম বর্তমানে 9টি আসন আছে বিধানসভার, তার মধ্যে বিজেপির দখলে যেতে পারে 7টি, টিএমসির দখলে যেতে পারে 2টি, এটা আমাদের সমীক্ষা বলছে। আজকের সর্বশেষ যেটা দিয়ে প্রতিবেদন শেষ করব, কেষ্টমণ্ডলের বীরভূম কি হবে? কাজল শেখ কেষ্টমণ্ডলের দ্বন্দ্ব কতটা প্রভাব ফেলেছে,
বিজেপি ওখানে সংগঠন যথেষ্ট গুছিয়েছে, ওখানে বিজেপির সাংগঠনিক কাজকর্ম যারা দেখেন তাদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি তাদের নাম ইচ্ছে করেই বলছি না, কিন্তু আমাদের সমীক্ষায় যেটা উঠে এসছে চমকপ্রদ। কেষ্টমণ্ডল প্রথম দফার ভোটের পরে বলেছিলেন যা ভোট হয়েছে এরকম ভোট তিনি বাবার জন্মে দেখেননি, এটা তৃণমূল বিরোধী ভোট, তৃণমূল 25টা পেলেই যথেষ্ট। যাই হোক, তারপরে ওটা এআই জেনারেটেড ফেক ভিডিও এডিট করে করা হয়েছে এইসব বলেছিল, কিন্তু কেষ্টমণ্ডল আমি জানি না এর পরে কোনো বিবৃতি দিতে অস্বীকার করেছেন কিনা। যাই হোক, তাহলে বীরভূমে 11টা আসনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে। শুরু করি দুবরাজপুর, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। সিউড়ি, জগন্নাথ চট্টোপাধ্যায় এবার হয়তো জিতে যাবেন, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েও শেষ হাসি তিনিই হাসবেন বলে আমাদের মনে হচ্ছে। বোলপুরে কিন্তু প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে টলানো যায়নি, আমাদের সমীক্ষা বলছে তার জয়ের সম্ভাবনা প্রবল। নানুর কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল, লাভপুর কেন্দ্রেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল, সাঁইথিয়া কেন্দ্রেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। ময়ূরেশ্বরের দুধকুমার মণ্ডল জানিয়েছেন লড়াকু নেতা, এখানেও আমাদের সমীক্ষা বলছে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। ময়ূরেশ্বর বলে দিলাম, দুধকুমার মণ্ডল। রামপুরহাট, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। হাসন, এখানে দাঁড়িয়েছেন কাজল শেখ, তার জয়ের সম্ভাবনা প্রবল। নলহাটি বিজেপির দিকে যেতে পারে, কিন্তু মুরারই তৃণমূলের পক্ষেই যাবে বলে আমাদের সমীক্ষা বলছে। তাহলে বীরভূমের যে 11টা সিট আছে আমাদের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 8টি, তৃণমূল পেতে পারে